বন্ধুরা, পর্দায় আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি বউবাজার অঞ্চলের একটি ব্যস্ততম রাস্তা। আপনারা দেখছেন রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করছে, আর রাস্তার দুধারে সব বড় বড় বাড়ি, কিছু সেকেলে ধরনের বাড়ি আর কিছু আধুনিক বাড়ি। মধ্য কলকাতার এই ব্যস্ততম রাস্তাটির নাম হলো ক্রিক রো। দেখাবো আপনাদের সেই নমুনা। এই দেখুন, এখানে লেখা রয়েছে ক্রিক রো। এখানে এলে মনে হয় সময় যেন থমকে আছে, ইতিহাস যেন ফিসফিস করে আপনাকে কিছু বলতে চায়। এই রাস্তাটির বিস্তার হলো ওয়েলিংটন স্কোয়ার থেকে সার্কুলার রোড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার। তো হঠাৎ এই রাস্তাটির নাম ক্রিক রো রাখা হলো কেন? সেই জন্য আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 300 বছর আগে। সেই সময় কলকাতার ভূগোলটা ছিল একটু অন্যরকম, একেবারে পাড়া গাঁয়ের মতন। চারিদিকে ঝোপ জঙ্গল, মাটির রাস্তা, কাঁচা বাড়ি, চাষাবাদের জমি, থানা, খন্দর, ডোবা, পুকুর, জলাশয় ইত্যাদি মিলিয়ে একেবারে গ্রাম্য পরিবেশ। তার মধ্যে দিয়ে বয়ে যেত একটি খাল, যে খালটি চাঁদপাল ঘাটের কাছে ভাগীরথী নদী থেকে উৎপন্ন হয়ে হেস্টিংস, কাউন্সিল হাউস স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়ার এবং এই রাস্তা দিয়ে বেলেঘাটা হয়ে, বাইপাস হয়ে, ধাপার মাঠ হয়ে গিয়ে পড়তো বিদ্যাধরী নদীতে। বিদ্যাধরীর সঙ্গে আবার যোগাযোগ ছিল মাতলা নদীর। এই খালপথে জলদস্যুদের উৎপাত না থাকায় মালবাহী জাহাজ বা যাত্রীবাহী নৌকোগুলো খুব সহজেই নিরাপদে ভাগীরথী নদী থেকে বিদ্যাধরী মাতলা হয়ে চলে যেত বাংলাদেশে বা সুন্দরবনে। সেই সময় এই খালের উপর দুটো কাঠের সেতু ছিল, একটি কাউন্সিলর স্ট্রিটে আর একটি চার্চ লেনে। এই কাঠের সেতু দুটোই ছিল কলকাতা ও গোবিন্দপুরের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। সাহেবরা কলকাতা থেকে গোবিন্দপুর যেতে হলে এই কাঠের সেতু দুটি ব্যবহার করতেন। আপনারা জানেন যে তখনকার দিনের কলকাতা হলো সাহেবদের পাড়া, যেটা আজকে বিবাদীবাগ অঞ্চল, আর গোবিন্দপুর হলো আজকের ময়দান অঞ্চল। এই খালটির কিন্তু তেমন কোনো নাম ছিল না। এই খালটি ছিল কলকাতা ও গোবিন্দপুরের সীমানা নির্ধারক খাল। এই খালটিকে তখনকার দিনের ব্রিটিশরা তাদের হাতে আঁকা মানচিত্রে দ্য ক্রিক বলে উল্লেখ করেছেন। আপনাদের একটা মানচিত্র দেখাই, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে ম্যাপে লেখা রয়েছে দ্য ক্রিক। এই খালটির অস্তিত্ব ছিল সপ্তদশ শতক পার হয়ে অষ্টাদশ শতকের তৃতীয় দশক পর্যন্ত। গল্পটা পাল্টে যায় 1737 সালের 30 সেপ্টেম্বর। তবে তারিখ নিয়ে একটু মতভেদ আছে বিভিন্ন গবেষক বা ঐতিহাসিকদের মতে। সেই 1737 সালের 30 সেপ্টেম্বর সকাল থেকে সারা কলকাতা জুড়ে শুরু হয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। সকাল থেকে তুমুল বৃষ্টি, আর সন্ধ্যাবেলা বৃষ্টি থামলে শুরু হয়েছিল প্রলয়ঙ্কর ঝড়। ঝড়ের পর গভীর রাতে নাকি কলকাতা শহরে ভূমিকম্প হয়েছিল। সেদিনকার সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে কলকাতা শহরটা পুরো লন্ডভন্ড হয়ে গেছিল, তছনছ হয়ে গেছিল কলকাতা শহর। আজকে যেখানে মহাকরণ, সেখানে ছিল সেন্ট অ্যান্স চার্চ। সেই চার্চটা মাটির সঙ্গে মিশে গিয়েছিল। আর কুমারটুলিতে গোবিন্দরাম মিত্রের ব্ল্যাক প্যাগোডা, যার উচ্চতা ছিল অক্টারলনি মনুমেন্টের থেকে অনেক উঁচু, 165 ফুট, সেই মন্দিরের চূড়াও ভেঙে পড়েছিল। ভাগীরথী নদীর তীরে নোঙর করে থাকা জাহাজ, নৌকো, বজরা, ডিঙিগুলো সব উল্টে পাল্টে গেছিল। কিছু নৌকো জাহাজ ডুবেও গেছিল, আবার কিছু নৌকো জাহাজ নদীর তীরে এসে আছড়ে পড়েছিল। তার মধ্যে একটি ডিঙি নৌকো তীব্র জলস্রোতে এই খালপথ দিয়ে ভেসে এসে ওয়েলিংটন স্কোয়ারের কাছে কয়েক টুকরো হয়ে ভেঙে গিয়েছিল, যার জন্য এই খালটির নামকরণ হয়ে যায় ডিঙা ভাঙ্গা খাল। সেদিনে সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এই খালের জলস্তর অনেকটা নেমে যায় এবং পলি জমতে শুরু করে, ফলে জাহাজ এবং নৌকো চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ব্রিটিশ সরকার এই খালটি সংস্কার করেন এবং তারপরে এই খালটির নাম হয়ে যায় বৌরানীর খাল। সেই সময় এই খালের পাশে অনেক জলাশয়, ডোবা, দিঘি ইত্যাদি ছিল, যেখান থেকে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। সেই জন্য বউবাজার অঞ্চলে এখনো সেই স্মৃতি বহনকারী জেলে পাড়া এবং কলকাতা কৈবর্ত সমিতির অফিস কিন্তু এখনো বর্তমান সেই স্মৃতি আজও বহন করে চলেছে। এই খালের সাথে বাংলা প্রাচীন মঙ্গল সাহিত্যেরও যোগাযোগ আছে। মনসা মঙ্গল কাব্যে বেহুলা তার স্বামী লক্ষিন্দরের মৃতদেহ ডিঙি নৌকায় করে যে গাঙ্গুড়ির পথে পাড়ি জমিয়েছিলেন, ঐতিহাসিক বা গবেষকদের মতে সেই গাঙ্গুড়ি হলো এই খালটি।
আপনাদের আগেই বলেছি যে 1737 সালের 30 সেপ্টেম্বর তারিখে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কলকাতা শহরের উপর দিয়ে বয়ে গিয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ে এই খালটি প্রায় জলযান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে 1820 সালে কলকাতার উন্নয়নের জন্য যে লটারি কমিটি তৈরি হয়েছিল, সেই লটারি কমিটির সিদ্ধান্ত নেয় এই খালটিকে বুঝিয়ে একটি রাস্তা তৈরি করা হবে। তখন সেই রাস্তার নামকরণ করা হয় ক্রিক রো। কলকাতার ইতিহাস বা কলকাতার ভূগোল থেকে সেই খালটি মুছে গেলেও সেই অতীত দিনের স্মৃতি বহন করে এই ক্রিক রো আজও কিন্তু বউবাজার অঞ্চলে বিদ্যমান। 1939 সালে এই ক্রিক রোর নাম পরিবর্তন করে রাজা সুবোধচন্দ্র মল্লিকের নামে নামকরণ করা হবে বলে পুরসভায় একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কারণ এই ক্রিক রোর পাশেই আছে রাজা সুবোধচন্দ্র মল্লিকের জীর্ণ সেই প্রাসাদ সম বাড়িটি। কিন্তু এখানকার নাগরিকরা তীব্র প্রতিবাদ পত্র পাঠায় পুরসভাতে। তাদের প্রতিবাদ পত্রে মূল বক্তব্য ছিল এই ক্রিক রো এক ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে। কলকাতা শহরের বুকে একসময় যে একটি খাল ছিল এবং সেই খাল দিয়ে যে জলযান চলাচল করত, সেই স্মৃতি বহন করে চলেছে আজকের এই ক্রিক রো। তাদের এই প্রতিবাদ পত্রকে সম্মান জানিয়ে পুরসভা তাদের সিদ্ধান্ত বদল করে। এই অঞ্চলে যে একটি খাল এবং অনেকগুলি জলাশয় ছিল তার প্রমাণ পাওয়া যায় মেট্রো রেল যখন মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছিল, তখন বউবাজার অঞ্চলের অনেক বাড়ি ধসে পড়ে এবং কিছু বাড়ি ভেঙে যায়। আপনারা সেই সময়কার সংবাদপত্রে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই খবর আপনারা পেয়েছেন বা জেনেছিলেন। এই রাস্তাটির নাম যে ক্রিক রো, তার নমুনা হিসেবে এই রাস্তার উপর অবস্থিত একটি বাড়ির ফলক আপনাদের দেখাচ্ছি। দেখুন, উপরে লেখা রয়েছে সর্বমঙ্গলা ভবন, নিচে লেখা রয়েছে ক্রিক রো, কলকাতা। তবে এই ক্রিক রোর নাম কিন্তু কয়েক বছর আগেই পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে স্যার নীলরতন সরকার সরণি। এই দেখুন, প্রশাসনের তরফ থেকে রাস্তার মুখে একটি বোর্ড লাগানো রয়েছে, তাতে লেখা রয়েছে স্যার নীলরতন সরকার সরণি। তাহলে বুঝতে পারছেন সেই ক্রিক রোর নাম কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এই ক্রিক রোর পাশেই আরেকটি রাস্তা রয়েছে যার নাম ক্রিক লেন। এই রাস্তাটি হলো ক্রিক রোড প্যারালাল রাস্তা। এই রাস্তা দিয়েও অনেক গাড়ি চলাচল করে। আমরা এই রাস্তায় অবস্থিত একটি বাড়ির নেম প্লেট দেখে নেব, তাহলেই বুঝতে পারবো যে এই রাস্তাটির নাম ক্রিক লেন। চলুন সেই বাড়িটির দিকে এগিয়ে যাওয়া যাক। গবেষকদের মতে সেই খাল বুঝিয়ে কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে ক্রিক লেন 29 তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রাস্তার গল্প নিয়ে, পুরনো কলকাতার হারানো কাহিনী নিয়ে।